আমার পাশে আছেন বিশিষ্ট শিক্ষক মহাশয়, যে বড় পরিচয়, উনি লেখক, কবি, বিজ্ঞান মঞ্চের একজন নামকরা খ্যাতিমান উপদেষ্টা কমরেড সমীর মণ্ডল ওনার নাম। ওনাকে আমি প্রথমেই আমাদের চ্যানেলের পক্ষ থেকে নমস্কার জানাচ্ছি এবং স্বাগত জানাচ্ছি। মুজফ্ফর আহমেদ নাম শুনেছেন কাকাবাবু, এবং সেখান থেকে আমাদের পার্টির একটা গৌরবজনক ভূমিকা হচ্ছে এই নমস্কার। আমার পাশে আছেন বিশিষ্ট শিক্ষক মহাশয়, প্রধান শিক্ষক মহাশয়, যদিও কয়েকদিন আগে উনি রিটায়ার করেছেন, কিন্তু প্রধান শিক্ষক মহাশয় এবং সবচেয়ে বড় পরিচয়, উনি লেখক, কবি, বিজ্ঞান মঞ্চের একজন নামকরা খ্যাতিমান উপদেষ্টা। বিজ্ঞান নিয়ে মানুষকে চেতনা বাড়ানোর জন্য ওনার যে চেষ্টা, এবং তার সাথে উনি খর্দা অঞ্চলের এবং আরো অঞ্চলের আছে, আমি খর্দাটা নিয়েই পার্টিকুলার বলছি, উনি খর্দা অঞ্চলের বিশিষ্ট নামকরা সিপিআইএম কর্মীর থেকেও উনি এখন খুব উঁচু পদে আছেন, কমরেড সমীর মণ্ডল ওনার নাম। ওনাকে আমি প্রথমেই আমাদের চ্যানেলের পক্ষ থেকে নমস্কার জানাচ্ছি এবং স্বাগত জানাচ্ছি। আপনাদেরও নমস্কার জানাচ্ছি, আপনাদের চ্যানেলকে নমস্কার জানিয়ে আজকে। আচ্ছা, আমার নাম অভিক গোস্বামী, ক্যামেরায় আছেন রাহুল দেব চট্টোপাধ্যায়। তাহলে আমি প্রশ্নগুলো শুরু করতে পারি। আমার প্রথম প্রশ্ন, এত দল থাকতে আপনি হঠাৎ সিপিআইএম দলটাই করতে যাচ্ছেন কেন? অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনি করেছেন। আপনারা জানলেন হয়তো যে আমাদের পার্টি, এই সিপিআইএম পার্টি 1964 সালে, সিপিআই আমাদের যে পার্টি ছিল 1920 সালে তাসকন্দে তার প্রতিষ্ঠা হয়েছিল, সেই পার্টি ধীরে ধীরে 1964 সালে বিভক্ত হয়ে এই সিপিআইএম আমাদের এই দল তৈরি হয়। কলকাতা পার্টি কংগ্রেস 1964 সালে, আপনারা জানেন, সেখানে পলিট ব্যুরো সদস্য ছিলেন 9 জন। এবং স্বাধীনতা আন্দোলন যদি আপনারা দেখেন, স্বাধীনতা আন্দোলনের ইতিহাসে এই বামপন্থীরা, বিশেষ করে কমিউনিস্ট পার্টি, তাদের যে গৌরবমূলক ভূমিকা, সেই ভূমিকা আজও আপনারা যদি যান আন্দামানে যে জেলখানায়, আপনারা দেখতে পাবেন সেখানে সমস্ত আত্মত্যাগ যারা করেছেন তারা পরবর্তীকালে বামপন্থায় বিশ্বাসী হয়েছেন এবং কমিউনিস্ট পার্টিতে যুক্ত হয়েছেন। এবং কমরেড মুজফ্ফর আহমেদ নাম শুনেছেন কাকাবাবু, এবং সেখান থেকে আমাদের পার্টির একটা গৌরবজনক ভূমিকা হচ্ছে এই যে আমাদের পার্টি হচ্ছে ছাত্র ব্রিটিশ সরকারের বিরুদ্ধে লড়াই করেছে, এবং আন্তর্জাতিক ক্ষেত্রে যখন হচ্ছে বিশ্বযুদ্ধ চলে তখনও যে শক্তি সোভিয়েতের সাথে, ফ্রান্সের সাথে এবং আপনারা জানেন ইংল্যান্ডকে একত্রিত করে যে লড়াই সংগ্রাম, সেই সংগ্রামে তার অংশগ্রহণের জন্য ডাক পাঠায়। সুতরাং একটা ঐতিহ্যের দিক থেকে কমিউনিস্ট পার্টি। আর দ্বিতীয় ক্ষেত্রে যেটা আমরা বলবো, সেটা যে আমাদের জাতীয় ক্ষেত্রে এই সিপিআইএম পার্টি অত্যন্ত গুরুত্বপূর্ণ না, একমাত্র কমিউনিস্ট পার্টি জাতীয় পার্টি। 5টা যে জাতীয় পার্টি আছে, জাতীয় দল আছে, তার মধ্যে আমাদের পার্টি এখনো আছে। এবং স্বাধীনতার পর থেকে শুধু না, আমাদের এই স্বাধীনতা পরবর্তী সময়ে বিভিন্ন বাঁক এবং মোড়ে কমিউনিস্ট পার্টি, বিশেষ করে বিভিন্ন দাঙ্গার সময় সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার প্রশ্নে, মানুষের ঐক্যের প্রশ্নে, মেহনতি খেটে খাওয়া গরিব মানুষের লড়াই আন্দোলনের প্রশ্নে, তাদের দাবি দেওয়ার প্রশ্নে আমাদের পার্টি যে গুরুত্বপূর্ণ ভূমিকা ভারতবর্ষে গ্রহণ করে, অন্য কোনো পার্টি করেছে বলে আমার মনে হয় না। এই যে গৌরবজনক ভূমিকা, এবং বিশেষ করে শ্রমজীবী মানুষ, খেটে খাওয়া মানুষ, নিপীড়িত বঞ্চিত মানুষ, তাদের জন্য লড়াই করা, আন্দোলন করা, রাস্তায় নেমে এই লাল ঝান্ডা আমাদের ভারতবর্ষকে পথ দেখায়। শুধু না, সারা পৃথিবীর মানুষ আমাদের পার্টির দিকে তাকিয়ে থাকে। স্বাভাবিকভাবেই পার্টি শুধুমাত্র এই ক্ষুদ্র
বিষয় ব্যাপার নয়, এটা বৃহত্তর স্বার্থ। আর আমাদের রাজ্যের ক্ষেত্রেও কমিউনিস্ট পার্টির ভূমিকা 34 বছর শুধু না, দুটো যুক্তফ্রন্ট সরকার জ্যোতিবাবুর সময়ে, সেই যুক্তফ্রন্ট সরকারের পর 1977 সালে বামফ্রন্ট সরকার, এবং সেই বামফ্রন্ট আজকে দেখবেন চারদিকে যত উন্নয়নের কাজ নীল সাদা রঙে আবৃত করলে কি করে হবে, সেই কাজের মধ্যে সবটাই হচ্ছে আমাদের খড়দার দিকে তাকান, কতটা আমরা কাজ করতে পেরেছি। আপনি স্টেডিয়াম দেখুন, বামফ্রন্ট আমরা তৈরি। আপনি রাস্তা সম্প্রসারণের কথা বলুন, বামফ্রন্ট আমরা একদম শিওর। আপনি যদি মনে করেন যে এই এলাকায় যতগুলো পার্ক রয়েছে, এই পার্কগুলো যদি তাকান, একেবারে নজরুল পার্ক, রবীন্দ্র পার্ক, শুরু করে রবীন্দ্র ভবন, এবং আগে পঞ্চায়েত ছিল না, পৌরসভা ছিল না। এখানে বামফ্রন্ট সরকার আসার পর এই পঞ্চায়েত এবং পৌরসভার মধ্য দিয়ে মানুষের বিকেন্দ্রীকরণ, ক্ষমতার বিকেন্দ্রীকরণ, সেটা বামফ্রন্ট সরকার করে দিয়েছে। আজকে আপনি দেখবেন যে যতগুলো উন্নয়নের কাজ, কল্যাণী হাইওয়ে, বামফ্রন্ট সরকার আমলে যে যদি এইমস তৈরি না হতো তাহলে এই কল্যাণী হাইওয়ের প্রশ্ন উঠতো না। কেন্দ্র সরকার এই কল্যাণী হাইওয়ে যে সম্প্রসারণের যে টাকা, সে টাকা দিতে বাধ্য হয়েছে, বুদ্ধদেব বাবুর আমলে এই কাজ হয়েছে। আপনি যতগুলো দেখবেন ফ্লাইওভার কলকাতার বুকে, রিসেন্ট কিছু ফ্লাইওভার বাদ দিয়ে, এই ব্যারাকপুর থেকে শুরু করে খড়দা হয়নি, খড়দার পরিকল্পনা ছিল, ওইভাবে হতো, কিন্তু দেখবেন সমস্ত ফ্লাইওভার গুলো সোদপুর থেকে শুরু করে, সমস্ত ব্যারাকপুর থেকে শুরু করে বামফ্রন্টের আমলে। অবশ্যই। আপনি নদীবাঁধ যদি দেখেন, যদি সেই নদীবাঁধের যদি পরিকল্পনা দেখেন বামফ্রন্টের আমলে, সমস্ত নদীবাঁধ করেছে, আজকে একটাও করতে হচ্ছে না তৃণমূল সরকারকে। আপনি যদি মনে করেন যে বিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রে, যেটা আজকে আমাদের পশ্চিমবাংলায় উদ্বৃত্ত বিদ্যুৎ, 1977 সালে যখন বামফ্রন্ট সরকার আসে তখন বিদ্যুতের পরিমাণ ছিল 1600 মেগাওয়াট, 1600 মেগাওয়াট। এবং আসার পরেই প্রথম যুদ্ধ শুরু হলো বামফ্রন্ট সরকারের। সেই যুদ্ধটা হচ্ছে যে বিদ্যুৎহীন একটা রাজ্যকে কিভাবে বিদ্যুতের আলোয় আলোকিত করব। নিরন্তর জ্যোতিবাবু এবং বুদ্ধবাবু লড়াই চালিয়ে গেলেন, এবং আশ্চর্য হবেন যে যখন বামফ্রন্ট সরকার ক্ষমতা থেকে চলে যাচ্ছে 2011 সালে, তার আগে বিদ্যুৎ উৎপাদন হচ্ছে রেকর্ড, সারা ভারতবর্ষে রেকর্ড 11,000 মেগাওয়াট বিদ্যুৎ তৈরি করার সাফল্য পশ্চিমবাংলা দেখিয়েছে। এবং এই সাফল্যের উপর ভিত্তি করে শিল্পায়নের ভাবনা তৈরি করেছিল বুদ্ধদেব বাবু। সেই পরবর্তীকালে পরাজিত হওয়ার কারণে করা যায়নি ঠিকই, কিন্তু সুতরাং উন্নয়নের প্রশ্নে বামফ্রন্টের যেদিকে তাকাবেন, সমস্ত উন্নয়নের যে রূপরেখা এবং প্রতিটি ইট, আমি বলবো বামফ্রন্ট সরকারের একটা সুপরিকল্পিত পরিকল্পনার ফসল আমরা পেয়েছি। কথাগুলো একদম 100% রাইট। দারুণ সমস্ত কাজ বামফ্রন্ট সরকারই করে গেছে, এবং অনেক কিছুর ভিত তৈরি করে গেছে, যেগুলো পরবর্তী সরকার করছে। ঠিক আছে, ঠিক আছে। তাহলে মানুষের পাশে থাকা, মানুষের উন্নতি করা, রাজ্যের উন্নতি করা, মানুষের উন্নতি মানেই রাজ্যের উন্নতি হবে, স্বাভাবিক ব্যাপার। কারণ রাজ্য ছাড়া তো আর মানুষ না, মানুষ ছাড়াও রাজ্য না। তাহলে এই ব্যাপারগুলো আপনাকে ভীষণ অ্যাট্রাক্ট করেছে, এবং আপনাকে মানে লাল ঝান্ডার দিকে এগিয়ে নিয়ে গেছে। অবশ্যই। আচ্ছা, তাই যদি হয় তাহলে এত কিছু কাজ করার পরে, এত বছর হয়ে গেল, ওই 11 সালে আমরা, মানে আপনার কথায় আমরা সিপিআইএম পার্টি তথা বামফ্রন্ট সরকার চলে যাওয়ার পরে, এই 2025-এ আজকে 1 জুন, এখনো অব্দি এমএলএ এমপিতে আপনারা শূন্য কেন, নীল কেন? এটাই আপনার কাছ থেকে আমি একটু জানতে চাইছি, কেন শূন্য? এই প্রশ্নটা আমাদের বারবার হন্ট করে যে বামপন্থীরা আমাদের পশ্চিমবাংলাতে শূন্য কেন। এবং আপনারা দেখবেন সারা পৃথিবীর সাথে আমাদের এই রাজ্য শুধু না, আমাদের দেশেও একটা উগ্র জাতীয়তাবাদের বিপদ আমাদের দেখা দিয়েছে। একটা উগ্র জাতীয়তাবাদ কার হাত ধরে এসছে না, ধর্মীয় সাম্প্রদায়িকতাবাদের হাত ধরে এসেছে। এবং অত্যন্ত সুচতুরভাবে আন্তর্জাতিক স্তর থেকেও ভারতবর্ষে যারা লগ্নি পুঁজি ব্যবহার করতে চায়, তাদের কাছে প্রথম শত্রুই হচ্ছে বামপন্থীরা। কারণ বামপন্থীরা গরিব মানুষের কথা বলে, বামপন্থীরা জিনিসপত্রের দাম কমানোর কথা বলে, এবং ব্যাপক বেসরকারীকরণ এবং উদারীকরণের হাত ধরে যে পৃথিবীতে গ্লোবালাইজেশনের কথাটা আপনারা শুনছেন, তার ফলে ভারতবর্ষে এই তাবড়ো যারা হচ্ছে লগ্নি পুঁজি কাজ করে, যারা এই ওয়াল স্ট্রিটকে নিয়ন্ত্রণ করে, তাদের কাছে সবচেয়ে বড় বাধা সৃষ্টি হচ্ছে বামপন্থীরা।
এবং এরা আন্তর্জাতিক স্তর থেকে বামপন্থীদের আটকাতে চায়। এবং আমরা লক্ষ্য করলাম যে আমাদের পশ্চিমবাংলাতে প্রথম যখন আমরা তৃণমূলের কাছে পরাজিত হলাম, তখন কিন্তু আমরা 39% ভোট পেয়েছি, 38% ভোট পেয়েছিলাম, মানুষ আমাদের সমর্থন করেছিলেন। একটা বাইনারি পলিটিক্স, মিডিয়া হচ্ছে একটা বড় শক্তিশালী মাধ্যম যারা প্রতিনিয়ত মানুষের কাছে পৌঁছতে পারে। বামপন্থীদের সরকারে চলে যাওয়ার পর থেকে মানুষের যোগাযোগের যে রাস্তাগুলো, সেই রাস্তাগুলো আস্তে আস্তে কাটন করা শুরু হলো, বিশেষ করে পঞ্চায়েতে যাতে আমরা না আসতে পারি একটাও। এবং দেখা গেল যে পঞ্চায়েতের নির্বাচনে জয়ী প্রার্থী তার ব্যালটকে ছিঁড়ে ফেলে দেওয়া হচ্ছে, গিলে ঘিরে ফেলছেন কোনো একটাও যাতে প্রার্থী না আসতে পারে। অর্থাৎ গণতন্ত্রে কখনো এরকম ঘটনা ঘটে না, এমন কিছু তৃণমূল বা সরকার বা বিজেপি এমন কিছু করে যায়নি যাতে করে তারা 70% এমন জায়গায় আছে 70% ভোট পেয়েছে। গণতন্ত্রের কলঙ্ক সেটা। এবং গণতন্ত্রকে দুর্মুষ করে দেওয়া, ভোট এখনই যদি নিরপেক্ষ ভোট হয় এবং পুলিশকে দাঁড় করিয়ে ভোট হয়, আপনি নিশ্চিত এই শূন্যতা নয়, বামপন্থীরা প্রধান বিরোধী শক্তি হিসেবে অন্তত থাকার তার যোগ্যতা রয়েছে। এক সেকেন্ড, আপনাকে আমি একটু জিনিস মনে করিয়ে দিই। আপনার এই টোটাল বক্তব্যের মানেটা হচ্ছে ফেয়ার ভোট হচ্ছে না। একদমই নয়। বামফ্রন্ট সরকার যখন চলে যাচ্ছে লাস্ট 5 ইয়ার্স, একই কথা কিন্তু মানুষ বলতো যে বামফ্রন্ট সরকার তথা সিপিআইএম সরকারও ফেয়ার ভোটে যাচ্ছে না। এ ব্যাপারে আপনি কি বলেন? এটা কি ঠিক? অত্যন্ত সঠিক বক্তব্য এটা, যে বামপন্থীদের সময়েও কিছু মানুষের এই অভিযোগ ছিল এবং নিশ্চিতভাবেই ছিল এবং তার কিছু ভিত্তিও ছিল। এমনটা না সম্পূর্ণটা আমরা বামপন্থীরা সমস্ত ঘটনাকে উড়িয়ে দেব। আমরা বলতে চাইছি যে কিন্তু সেই ঘটনাগুলো বিচ্ছিন্ন ঘটনা। আমরা বলি না যে একেবারে নির্ভেজাল ভোট হতো, দুটো ফার্স্ট ভোট হতো না বা কোথাও হতো না, এমন না। কিন্তু ব্যাপক দিগিং, ব্যাপক ভোট চুপি এবং মানুষকে আগের দিন থেকে দুদিন আগে থেকে আতঙ্কিত করে দেওয়া, পরিবারগুলোকে ভোট থেকে ভোটাধিকার যারা বামপন্থী বা ভোট বা বিরোধী ভোট তাদেরকে আসতে না দেওয়া, এবং দেখা গেল দুটোর পর থেকে র্যাম্পেন্ট হচ্ছে যে ছাপ্পা ভোট চলা, এই যে একটা দখল করার মানসিকতা, এটা কিন্তু অতীতে ছিল না। দ্বিতীয় কথা, আপনারা নিশ্চয়ই মনে রাখবেন, খড়দহে বামপন্থীরা জিততেন, কিন্তু কখনোই বিরোধী শূন্য ছিল না। বিরোধীরা ভোট পেতেন, বিরোধীরা স্ক্যাম করতেন, বিরোধীরা ভোটার এক ক্যাম্প থেকে আরেক ক্যাম্পে লোক যাতায়াত করতো, তারা ভোট প্রচার করতেন। কেউ কি অভিজ্ঞতা আছে আপনার যে কলকাতার মেয়র হচ্ছেন কংগ্রেসের আর সরকারে আছে বামপন্থীরা? কতগুলো পৌরসভা দখল করেছিল কংগ্রেসরা বলে বিরোধীরা। সুতরাং বিরোধী শূন্য করে দেব, বিরোধী শূন্য করার যে রাজনীতি, এটাকে বলা হয় গণতন্ত্রের কবর স্থাপন করা। এটা তো আমাদের গণতন্ত্রের কবর স্থাপিত হয়েছে। এটা তো আমাদের প্রাক্তন মাননীয় মুখ্যমন্ত্রী জ্যোতিবাবু বারবার বলে গেছেন যে বিধানসভায় বিরোধী পক্ষ যত স্ট্রং হবে আমাদের তত ভালো, আমরা আমাদের ভুলগুলো তত ধরতে পারবো। এই চিন্তাধারা তো এখানে নেই এখন। এটাই তো পরিণতি হয়েছে। সুতরাং আপনার কথা আছে, ঠিক আছে।